খোঁজ পাওয়া গেছে স্যার। গর্গির মা আজকে ট্রেলার লঞ্চ হবে এবং সকলে মিলে একসঙ্গে ছিল, যদি এক্সপিরিয়েন্সটা অনেক দিনের প্রতীক্ষা গর্গির মা। বেসিক্যালি আমরা শুট করেছিলাম 2024 সাল এবং তারপরে আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে কবে বেরোবে, মানুষের সামনে কবে আসবে। আলটিমেটলি সেই সময়টা চলে এসেছে এবং মানুষজন যারা ওয়েব সিরিজ দেখেন, বাংলা ওয়েব সিরিজ দেখেন, তারা দেবালয় ভট্টাচার্যর কাজ দেখেছেন এবং তারা জানেন দেবালয় ভট্টাচার্য এবং সৌরভ কি ধরনের কাজ করেছে। তো সেরকম ধরনেরই কাজ গর্গির মা। এবং সেখানে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অভিনেত্রী থাকেন যার নাম অনন্যা চ্যাটার্জি, তার থেকে ভালো কিছু হতে পারে না। এবং আরো ব্রিলিয়ান্ট অ্যাক্টার্সরা সেখানে আছে, সোহম আছে, আরিয়ন আছে, দর্শনা আছে। তো সেক্ষেত্রে প্রচন্ড ভালো মানে অভিজ্ঞতা বলবো। এবং মানুষজনের সামনে যে পৌঁছাতে চলেছে গর্গির মা, সেটা নিয়ে আমি ভেরি এক্সাইটেড। অনন্যাদির সঙ্গে কাজের অভিজ্ঞতাটা বলো তোমার অন স্ক্রিন। মানে আবহমান থেকে টিল গর্গির মা ওয়াজ আ লং জার্নি। এবং যখন থিয়েটার করতাম তখন থেকেই ওই তোমার একটা বাকেট লিস্ট হয় না যে এনাদের সঙ্গে অভিনয় করতে চাই, যার মধ্যে স্বস্তিকা মুখার্জি ছিলেন, যার মধ্যে অনন্যা চ্যাটার্জি ছিলেন, আরো অনেকে আছেন। তো সেখানে ভেবলিদির সঙ্গে কাজ হয়েছে চরিত্র এনে, অনন্যাদির সঙ্গে কাজ হলো। তো এইগুলো হচ্ছে ওই বাকেট লিস্ট টিক করতে করতে যাওয়ার মতো আর কি। তারা এত মনোযোগ দিয়ে কাজটা করেন এবং অভিনেতারা বুঝতে পারবেন যে একটা চরিত্র একটা না ধরার জায়গা থেকে, একটা পয়েন্ট থেকে একটা চরিত্র বলে যে আমি বুঝতে পেরেছি তুই কোথা থেকে ধরি। তো এই অনন্যাদি ভেবলিদিরা কোথা থেকে চরিত্র ধরে সেটাও তো শেখার। তারা কি অভিনয় করছেন সেটা দেখি না আমি, কোথা থেকে ধরার আমি ওইটা মূলটা ধরার চেষ্টা করি যে উনি এই চরিত্রটা কোথা থেকে ধরার চেষ্টা করেছেন সেইটা বোঝার চেষ্টা করি, যাতে আমিও অ্যাজ অ্যান অ্যাক্টর আরো ভালো হই, আমিও যাতে চরিত্রগুলো আরো ভালোভাবে ধরতে পারি। তো সেই জিনিসগুলো আর কি আমি একটুখানি অবজার্ভ করতে করতে গেছি। এমনিতেই আমি প্রচন্ড অবজারভেন্ট অ্যাজ আ হিউম্যান বিং। তো সেক্ষেত্রে আমার প্রচন্ড ভালো লেগেছে। মানে থ্যাঙ্কস টু দেবালয় দা এই সুযোগটা করে দেওয়ার জন্য। বহু দর্শনাবলিক সম্পর্কে কি বলবে? বহু দর্শনাবলী হ্যাঁ তোমার সঙ্গে কাজের হ্যাঁ, তো ও তো মানে আমার সঙ্গে কাজের সময় অ্যাকচুয়ালি ওই আমাদের রিয়েল সম্পর্কটা কখনোই মাঝখানে আসেনি। অন্তত আমার তো কখনোই থাকে না। ওর বিষয়টা ওই ভালো বলতে পারবে। তবে আমরা তো চরিত্র হিসেবেই সেই সময়টা ছিলাম এবং সেই চরিত্রগুলো কিভাবে থাকবে বা কিভাবে রিয়াক্ট করবে, অ্যাক্ট করবে, সেই জিনিসগুলোই একটু বেশি মনোযোগ দিয়েছি। তো সেক্ষেত্রে তখন দর্শনা ছিল না, তখন ওই আমার বউই ছিল, মানিকের বউ ছিল। তো প্রচন্ড ভালো লেগেছে। আর ওকে তো অপরূপ সুন্দরী তো একটি মানুষ, এটা বললেই রেগে যায়, কেন অভিনয়টা একটুখানি ব্যাকফুটে চলে যায়। যখনই মানুষজন রিভিউ লেখে অপূর্ব সুন্দর লাগছিল তখন রেগে যায়, কিছু করার নেই। সুন্দর মানুষদের প্রথম এইটাই আসে তাদের ব্যাপারে যখন বলা হয়। কিন্তু ও যে অভিনয়টাও করেছে সেটা আমি তো ভালো বলবোই। সেক্ষেত্রে অনন্যা দি, দেবালয় দা, দে আর অলসো সেইং যে এত ভালো অভিনয়টা করেছে, এত মার্জিত অভিনয়, সেটা আমরা মেট্রো ইঞ্জিনে তো দেখেছি। তবে এইটাও আর কি গর্গির মাতেও দেখার মতো অভিনয়, সেটা দেখতে হবে। মানুষজন একটুখানি দেখুক আর কি, সৌন্দর্যটা বাদ দিয়ে অভিনয়টা দেখুক। সৌরভদা, এটা ছাড়াও অনন্যাদি ফ্যান বলেছে, মানে তোমার ফ্যান, এটাও একটা বড় বিষয়। এইগুলো কিন্তু আমি মনে রাখি সব। মানে যেটা আজকে তোমাদেরকে সাক্ষী রেখে বললো, এইটা কিন্তু আমি তুলে রাখলাম। এটা আমি অনেক জায়গায় বলবো যে অনন্যা চ্যাটার্জি কিন্তু বলেছে। যেরকম বুম্বাদার ছেলে আমার ফ্যান, সেটা আমি বুম্বাদাকে কি বলে, পুরো পৃথিবীর বাঙালি তোমার ফ্যান, কিন্তু তোমার ছেলে আমার ফ্যান। ত্রিশানজিতের কথা, বা তোমার ভেবলিদি বলেছিল যখন যে খুব ভালো মানে কি ভালো অভিনেতা তুই, তখন সেই জিনিসগুলো আমি খুব ট্রেজার করি এরকম মানুষরা যখন বলেন। তো সেক্ষেত্রে আজকে তো আমি এটা ট্রেজারই করলাম যখন বললো যে আমার ফ্যান অনন্যা। আমি ভাবতেই পারছি। দেখো, এটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এখন রিলিজ করছে এমনটা নয়। প্রথমত এটা তো বানানো হয়েছিল 2024 সালে। এটা প্রচন্ড পছন্দের একটা সাবজেক্ট ছিল দেবালয়। দেবালয় ওয়ান্টেড টু ডু ইট ফর আ ভেরি লং টাইম। থ্যাঙ্কস টু ক্যামেলিয়া, থ্যাঙ্কস টু এনআরডি, তারা দেবালয়দাকে সেই সুযোগটা করে দিয়েছে এইটা ফুটিয়ে তোলার জন্য। অর্থের দিকে একটা মেজবাড়িতে লুকিয়ে আছে স্যার। গোর্কি, টাকা আমার দিকে। চরিত্র তো মায়ের চরিত্র, গোর্কির মা, যেটা টাইটেলেই বোঝা যাচ্ছে, সিরিজের টাইটেলটাই গোর্কির মা। এবং সেই মা এবং সেই মহিলা যখন ছাত্রী ছিলেন, তার যে নীতি আদর্শ, কোন আদর্শে সে তার ছেলেকে বড় করতে চায় এবং ফাইনালি কি হয়, এরকমই। যেহেতু থ্রিলার, সেহেতু আমি আর বেশি কিছু গল্প নিয়ে বলছি না। কিন্তু আমার মনে হয় যে ভিড়ে হারিয়ে যাবার মতো গল্প এটা নয়। একটু একটু
আর এটা খুব ওরকম না, খুব ফাস্ট পেস থ্রিলার নয় যে ডিসুম ডিসুম হচ্ছে, মারামারি হচ্ছে, খুব জোরে গাড়ির চাকা ছুটছে, হ্যাঁ ওরকম নয়। একটু শান্ত, একটু ঠান্ডা মাথায় বসে একটু ভাবনা চিন্তা করার মতো একটা কাজ, একটা সিরিজ, একটা গল্প, সেটা সেটা মানুষকে ভাবাবে আমার মনে হয়। তোমাকে তো আমরা বিভিন্ন চরিত্রে দেখেছি এবং তুমি প্রত্যেকটা চরিত্রেই স্বাবলম্বী। সেই সব চরিত্র থেকে এই চরিত্রটার মধ্যে মানে কি ডিফারেন্স রয়েছে, বা তুমি নতুন করে নিজেকে কিভাবে পেলে? দেখো, আজকে তুমি যে প্রশ্নটা আমাকে করছো, তোমার পাশে আরেকজন মেয়ে আছে, ও ওয়েট করছে আমাকে একটা প্রশ্ন করবে বলে। হয়তো প্রশ্ন একই রকম করবে, তাও তোমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। সেরকমই ডিফারেন্স প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা চরিত্রের মধ্যে থাকে। দিদি, সৌরভদার সাথে অভিনয় করা মানে একটা মজার ব্যাপার। তোমাদের সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমরা খুবই মজা করে শুটিং করেছি। সৌরভের সঙ্গে আমার প্রথম কাজ। খুব সিনসিয়ার, আমি দেখলাম অন ফ্লোর, ভীষণ সিনসিয়ার, মন দিয়ে কাজ করে। এবং আমাদের ছবিতে বৃষ্টি একটা একটা ক্যারেক্টার অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তো বৃষ্টি আমাদের নকল বৃষ্টির অ্যারেঞ্জমেন্ট করা ছিল, কিন্তু একদিন সত্যিকারের এমন ঝড় বৃষ্টি হলো যে লাইটস ফাইটস আউট হয়ে গেল, অনেকক্ষণ শুটিং বন্ধ ছিল, আর বড় টানা বারান্দা ছিল বাড়িটা যেখানে শুটিং করছিলাম। সেখানে আমরা সবাই বসে গান বাজনা, মুড়ি আলুর চপ এসব খেয়ে অনেক আড্ডা দিয়েছি। শুটিং এর ফাঁকে ফাঁকে অনেক মজা হয়েছে। তো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। দেবালয় ভট্টাচার্যের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু জানি। খুব ভালো। ও যেরকম সিনসিয়ার তেমন আবার ফানিও বটে। ওকে আপাতভাবে দেখলে মনে হবে খুব সিরিয়াস, কিন্তু ওর সঙ্গে কাজ করতে গেলে বোঝা যাবে যে ভীষণ ফানি আর সিরিয়াস মুভ করে, গম্ভীর মুখ করে একটু অনেক রকম রসিকতা করে নিতে পারে। Thank you. আর কাজটা অবভিয়াসলি খুব ভালো লিখেছে দেবালয়, ওর সঙ্গে যে লিখেছে তৃষা। স্ক্রিপ্টটা তো একটা যে কোনো কন্টেন্টের মূল ভিত, সেই স্ক্রিপ্টটা খুব সুন্দর হয়েছে, তাই আমাদের কাজ করতে আরো সুবিধা হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিটিং মিছিল এগুলো আমি পারবো না করতে। কারা পারে জানো? যারা সিস্টেমে ঢুকেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তুমি পেরেছিলে মা? পারোনি? কি হচ্ছেটা কি? বাড়িটা বিক্রি হবে, এখানে ফ্ল্যাট হবে, চটপট সই করে দিন। থ্রেট দেওয়া হচ্ছে, বেরোবে। সাইন না করিয়ে ও বাড়ি থেকে বেরোলে ও মেশিনটা পুঁতে গুঁজে দেবো। কামিলিয়াকে ধন্যবাদ, এনআরডি স্যারকে ধন্যবাদ, রূপানন্দকে ধন্যবাদ যে এরকম একটা গল্পকে আমার করতে দিয়েছে, বানাতে দিয়েছেন। আমি সত্যি মানে হার্টফেল্ট থ্যাঙ্কস। এবং এই গল্পটা আমার যেটা বললাম যে গোর্কির মা, এটা আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা যে সাহিত্য পড়ে, যে রাশিয়ান সাহিত্য পড়ে, তার মধ্যে অন্যতম একটা কাছের উপন্যাস। এবং সবাই যদি জিজ্ঞেস করেন কি গোর্কির মার সঙ্গে কি সম্পর্ক, তাহলে বলবো এই সময়ের এক মা এবং তার ছেলের সম্পর্ককে গোর্কির মায়ের সঙ্গে গোর্কির মায়ের পরিপ্রেক্ষিতে, ওই সময়ের একটা অশান্ত সময়ের পরিপ্রেক্ষিতে দেখা। তো আমরা তো শান্ত সময় নেই খুব একটা, সেই জন্যই দুটো অশান্ত সময়ের মধ্যে কিভাবে গল্পটা একটা থ্রিলার হয়ে উঠছে, একটা মায়ের গল্প হয়ে উঠছে, আরও কয়েকটা মানুষের গল্প হয়ে উঠছে, সেটা দেখবেন। এবং আমার এটা খুব খুব কাছের এবং প্রিয় একটা সিরিজ, যেটা লিখেছে তৃষা নন্দী, আমার অ্যাসোসিয়েট, এবং যাতে অভিনয় করেছেন অনন্যাদি, সৌরভ, আরিয়ান, আরও সোহম খুব ভালো কাজ করেছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে নেই। অফকোর্স দর্শনা, এবং হ্যাঁ দর্শনা নয়, এবং দর্শনা একদম অন্যরকম একটা চরিত্র করেছে, যেটা আমার নিজে খুব ভালো লাগছে। তবে সবচেয়ে বড় পাওয়া, আমি এই করার সময় অবাক হয়ে দেখছিলাম অনন্যা সৌরভের সিনগুলো, কেমিস্ট্রিগুলো আমার মনে হয় আমার কাছে খুব মেমোরেবল। শুধু লেখক নয়, বিপ্লবী, আগুন ঝরতো তার লেখায়।